ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 10 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক, এবং ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেবো, জাগ্রেব কোন দেশের রাজধানী? অপশান এ ইরান, অপশান বি ডেনমার্ক, অপশান সি নরওয়ে, না অপশান ডি ক্রোয়েশিয়া। তো জাগ্রেব কোন দেশের রাজধানী? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ক্রোয়েশিয়া। তারপর দেখেন অপশান আছে ইরান। তাহলে ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম কি? জাগ্রেব তো ক্রোয়েশিয়ার রাজধানী। তাহলে ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। তারপর দেখুন ডেনমার্ক। তো ডেনমার্কের রাজধানীর নাম কি? মনে হবে ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেন। তারপর দেখে হচ্ছে নরওয়ে। তো নরওয়ের রাজধানীর নাম কি? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। আর ক্রোয়েশিয়া জাগ্রেব। বুঝতে পারলে? তো প্রতিটা কোশ্চেনে আমি এইভাবে অ্যান্সার করাবো, তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলো, দিল্লির কোন সুলতানি বংশ দীর্ঘতম সময়ের জন্য শাসন করেছিল? দীর্ঘতম সময়ের জন্য। অপশান এ খলজি বংশ, অপশান বি তুগলক বংশ, অপশান বি সৈয়দ বংশ, না অপশান ডি লোদি বংশ। তাহলে কোন শাসক, কোন বংশ? তো মনে রাখবে, এটা তোমার অ্যান্সার হবে অপশান বি তুগলক বংশ। কত বছর? না মনে রাখবে, এই তুগলক বংশ 1320 থেকে 1414। ঠিক আছে, 1320 থেকে 1414, 94 বছর, 94 ইয়ার। ঠিক আছে। তারপর দেখো এখানে তুগলক বংশ। তো আগে এটা করে নিই, আমি তোমাদের আগেই বলেছি যে এক্সট্রা কোশ্চেন আলোচনা করব এবং বাকি সব অপশানগুলো আলোচনা করব, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে। তুগলক বংশ প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন, এখানে লিখে তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। তারপর মনে রাখবে শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক, গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ শাসককে আমি এই নিচটা লিখে দিচ্ছি, ঠিক আছে। শ্রেষ্ঠ শাসক হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। বিন তুগলক, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। এবং এর সাথে মনে রাখবে শেষ শাসক। শেষ শাসক কে? মনে রাখবে নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলক। এক সেকেন্ড, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, আর এখানে হচ্ছে নাসির উদ্দিন মাহমুদ শাহ নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। ওকে, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক শেষ শাসক। গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা। সালটা কত? 1320 সাল।
আর শেষ কত? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বুঝতে পারলে? তো যেগুলোর থেকে কোশ্চেন আসে শ্রেষ্ঠ শাসক কে, বংশের প্রতিষ্ঠাতা কে, শেষ শাসক কে, তো মনে রাখবে। সালটা কত? 1320 সাল। ঠিক আছে, প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। এরপর দেখো অপশান এ আছে খলজি বংশ। ঠিক আছে, খলজি বংশ কত? সালটা মনে রাখবে। খলজি বংশ হচ্ছে তোমার 1290 থেকে 1320। ঠিক আছে, 1290 থেকে 1320, এটা 1320 থেকে 1414। ঠিক আছে, দেখো প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতাকে না জালাল উদ্দিন ফিরোজ খলজি। ঠিক আছে, জালাল উদ্দিন ফিরোজ খলজি। ঠিক আছে, জালাল উদ্দিন ফিরোজ খলজি প্রতিষ্ঠাতা। ওকে, শ্রেষ্ঠ শাসক জানো তোমরা? শ্রেষ্ঠ হচ্ছে আলাউদ্দিন খলজি। আর শেষ শাসক কে মনে হবে কুতুবউদ্দিন মুবারক শাহ। কুতুবউদ্দিন মুবারক শাহ। কুতুবউদ্দিন মুবারক শাহ শেষ শাসক। প্রতিষ্ঠাতা জালাউদ্দিন ফিরোজ খলজি, শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি জানো, আর শেষ শাসক কুতুবউদ্দিন মুবারক শাহ। বুঝতে পারলে? সালটা কত? জালাউদ্দিন খলজি কত সালে খলজি বংশ প্রতিষ্ঠা? 1290। ওকে, তারপর দেখো সৈয়দ বংশ। সৈয়দ বংশ কত মনে রাখবে? সৈয়দ বংশ হচ্ছে 1414 থেকে 1450। ঠিক আছে, 1450। দেখো সৈয়দ বংশ কত? না 1450। প্রতিষ্ঠাতাকে সৈয়দ বংশের সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে, এই লিখে দিচ্ছি আমি, প্রতিষ্ঠাতা খিজির খান। ঠিক আছে, খিজির খান। ঠিক আছে, প্রতিষ্ঠাতা। ভালো করে বুঝতে পারবে, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রতিষ্ঠাতা খিজির খান। শ্রেষ্ঠ শাসককে সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক মুবারক শাহ। সৈয়দ বংশ হচ্ছে না, সৈয়দ বংশ শ্রেষ্ঠ শাসক হচ্ছে মুবারক শাহ। তো দেখো এই মুবারক শাহ সৈয়দ বংশ, আর কুতুবউদ্দিন মুবারক শাহ হচ্ছে খলজি বংশ। তো গুলি যেও না। ঠিক আছে, কুতুবউদ্দিন মুবারক শাহ আর এটা হচ্ছে মুবারক শাহ। ঠিক আছে, সালটা অনেকটা ডিফারেন্স, তো গুলাবে না, তো মনে রাখবে। ঠিক আছে, মুবারক শাহ। আর শেষ শাসককে না মনে রাখবে, শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ। ঠিক আছে, আলাউদ্দিন আলম শাহ। বুঝতে পারলে? তার সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসক খিজির খাঁ, এই প্রতিষ্ঠাতা খিজির খাঁ, শ্রেষ্ঠ শাসক মুবারক শাহ, আর শেষ শাসক হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশ। ঠিক আছে, 1414। তারপরে এখানে দেখো লোদি বংশ। ঠিক আছে, লোদি বংশ কত? তো মনে রাখবে, লোদি বংশ হচ্ছে 1451 থেকে জানো তোমরা 1526, পানিপথের প্রথম যুদ্ধের
আগে পর্যন্ত, ঠিক আছে। তাহলে প্রতিষ্ঠাতা কে? লোদী বংশের প্রতিষ্ঠাতা কি? তা আমি এখানে লিখে দিচ্ছি প্রতিষ্ঠাতা। এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রতিষ্ঠাতা মনে রাখবে বাহালুল লোদী খান। বাহালুল লোদী খান প্রতিষ্ঠাতা, ঠিক আছে। প্রতিষ্ঠাতা বাহালুল লোদী খান। শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ মনে রাখবে সিকান্দার লোদী। সিকান্দার লোদী শ্রেষ্ঠ। আর শেষটা মনে রাখবে, শেষ তোমরা জানো ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদী, ঠিক আছে। শেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদী। তো বুঝতে পারলে লোদী বংশ। তো দেখো এখানে দেখো খলজি বংশ 1290 থেকে আমি 1526 পর্যন্ত সব বলে দিলাম, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো করে লিখে নেবে। যদি বুঝতে না পারো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন ফিরোজ খলজি, জালালউদ্দিন। শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি। শেষ শাসক কুতুবউদ্দিন মুবারক শাহ। খলজি বংশ কত? 1290 থেকে 1320। তুগলক বংশ 1320 থেকে 1414, 94 বছর, সব থেকে বেশি দীর্ঘতম সময়ের জন্য। প্রতিষ্ঠাতাকে তুগলক বংশ গিয়াসউদ্দিন তুগলক। শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলক। শেষ শাসক নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলক, ঠিক আছে। মাহমুদ শাহ তুগলক। সৈয়দ বংশ কত? 1414 থেকে 1450। প্রতিষ্ঠাতা খিজির খান। শ্রেষ্ঠ শাসক মুবারক শাহ। শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন, ঠিক আছে। এটা আলাউদ্দিন আলম শাহ। লোদী বংশ প্রতিষ্ঠাতা দেখো 1451 থেকে 1526, ঠিক আছে। প্রতিষ্ঠাতাকে বাহালুল লোদী খান। শ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদী। শেষ শাসক ইব্রাহিম লোদী। ইব্রাহিম লোদীর সাথে কী হয়েছিল আমি এটা মুখে বলে দিচ্ছি। জানো তোমরা যে পানিপথে প্রথম যুদ্ধ বাবরের সাথে হয়েছিল 1526 সালে। সেইখানে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো, নিম্নলিখিত কোনটির প্রতিষ্ঠাতা হলেন কোনাদ? মহর্ষি কোনাদ। তো দেখো আগের কোশ্চেন দেখলে যে আমি ওইভাবেই বাকি কোশ্চেন অ্যান্সারগুলো করাবো এবং প্রতিটা ক্লাসও ওইভাবেই করাই। তো তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো দেখো নিম্নলিখিত কোনটির প্রতিষ্ঠাতা হলো কোনাদ? অপশান এ ন্যায় শাখা, অপশান বি সাংখ্য শাখা, অপশান সি যোগ শাখা, না অপশান ডি বৈশেষিক শাখা। তাহলে কোনাদ কোনটির প্রতিষ্ঠাতা? না মনে রাখবে কোনাদ হচ্ছে বৈশেষিক শাখা, বৈশেষিক শাখার প্রতিষ্ঠাতা। তারপর দেখো এখানে অপশান আছে ন্যায় শাখা। তাহলে ন্যায় শাখার প্রতিষ্ঠাতাকে? ন্যায় শাখা। তো মনে রাখবে ন্যায় শাখার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। প্রতিষ্ঠাতা, ঠিক আছে। মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় শাখার প্রতিষ্ঠাতা। তারপর দেখেন সাংখ্য শাখা। সাংখ্য শাখার প্রতিষ্ঠাতাকে? না সাংখ্য শাখার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল। আর প্রতিষ্ঠাতা আমি লিখছি না, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। সাংখ্য শাখার হচ্ছে মহর্ষি কপিল। যোগ শাখা, না যোগ শাখার মনে রাখবে মহর্ষি পতঞ্জলি, ঠিক আছে। কারণ এক্সামে এটাই যে আসবে কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা এইভাবে ডিটেলসে ক্লাসগুলো দেখে রাখবে। তাহলে কি বলো না, এই আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি শেষে কোশ্চেন রিলেটেড যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তোমরা পারবে। ওকে, তো চলো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। দেখো তাহলে বৈশেষিক শাখা কোনাদ, যোগ শাখা পতঞ্জলি, সাংখ্য শাখা কপিল, আর ন্যায় শাখা হচ্ছে মহর্ষি গৌতম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4
কী বলে দাও যে পেনগঙ্গা কোন নদীর উপনদী? অপশান এ মহানদী, অপশান বি কৃষ্ণা নদী, অপশান সি গোদাবরী, অপশান ডি কাবেরী। তাহলে পেনগঙ্গা কোন নদীর উপনদী? তো মনে রাখবে পেনগঙ্গা হচ্ছে গোদাবরী, গোদাবরী নদীর উপনদী। এর সাথে সাথে মনে রাখবে এই যে গোদাবরী নদী, গোদাবরী নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে যদি বলে, গোদাবরী উৎপন্ন কোন রাজ্যে? তো মনে রাখবে উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র, উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র। এর সাথে সাথে মনে রাখবে আচ্ছা আগে আমি উপনদীগুলো বলে দিই। দেখো পেনগঙ্গা হচ্ছে গোদাবরী উপনদী। তো পেনগঙ্গা বাদ দিয়ে আরও যেগুলো এক্সামে এসছে বা আসার চান্স আছে আমি সেসব বলে দিচ্ছি, ঠিক আছে। উপনদী, ঠিক আছে, উপনদী মনে রাখবে মঞ্জিরা, মঞ্জিরা, তারপরে যে প্রাণহিতা, এই যে প্রাণহিতাটা আছে না, এই প্রাণহিতাটা মনে রাখবে গোদাবরীর বৃহত্তম উপনদী, বৃহত্তম উপনদী, গোদাবরীর বৃহত্তম উপনদী, ঠিক আছে। উপনদী মঞ্জিরা যদি বলে মঞ্জিরা কোন নদীর উপনদী? গোদাবরী। প্রাণহিতা গোদাবরী, ঠিক আছে। গোদাবরীর বৃহত্তম উপনদী প্রাণহিতা মনে রাখবে, ঠিক আছে। তারপরে এটা মনে রাখবে এই যে গোদাবরী, আমি এখানে লিখে দিচ্ছি, গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাছাড়া স্যার এটা মনে রাখবে যেকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়, ঠিক আছে। আমি আর লিখছি না কারণ বাকিগুলো বলতে হবে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে। উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। উপনদী মঞ্জিরা প্রাণহিতা, প্রাণহিতা বৃহত্তম উপনদী, ওকে। তারপর দেখি অপশান আছে মহানদী, ঠিক আছে। তাহলে মহানদীর উৎপত্তি, তো মনে রাখবে মহানদীর উৎপত্তি হচ্ছে, এটা আমি এখানে ব্যাকেটে লিখে দিচ্ছি, উৎপত্তি বলছি না, আমি বুঝে নেব উৎপত্তি, ঠিক আছে। উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি উৎপত্তি, ঠিক আছে, উৎপত্তি ছত্তিশগড়। তারপরে এর কিছু উপনদী যেগুলো আসতে পারে মহানদীর উপনদী, তো মনে রাখবে উপনদী, ঠিক আছে, উপনদী, উপনদী আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার মনে রাখবে শিবনাথ, শিবনাথ, ঠিক আছে। এই শিবনাথটা মনে রাখবে এটি মহানদীর দীর্ঘতম উপনদী, দীর্ঘতম উপনদী, ঠিক আছে। শিবনাথ হচ্ছে দীর্ঘতম উপনদী। তারপরে আবার আছে দেখো শিবনাথ হলো, তারপরে মান্ড, তারপরে মনে রাখবে তেল বলে একটা আছে নদী, তেল উপনদী, তারপরে জোঙ্ক, তারপরে মনে রাখবে হাঁসদেও, ইত্যাদি। তো শিবনাথটা মনে রাখবে, শিবনাথ থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে যে শিবনাথ কোন নদীর উপনদী? মহানদী। তারপরে মহানদীর দীর্ঘতম উপনদীর নাম কি? শিবনাথ, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রাণহিতা হচ্ছে বৃহত্তম উপনদী গোদাবরীর, ঠিক আছে। তো এইভাবে ডিটেলসে করে রাখলে এক্সামে কাজে লাগবে। তারপর দেখো অপশান আছে কৃষ্ণা নদী, ঠিক আছে, কৃষ্ণা। এর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? না মনে রাখো কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র উৎপত্তি, ঠিক আছে। কৃষ্ণা নদীরও
উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র। কৃষ্ণা নদীর মনে রাখবে, এই কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্র। উপনদী আমি লম্বা লম্বা লিখে দিচ্ছি, ঠিক আছে? উপনদী বুঝতে পারবে। অনেকেই জানো, যেটার থেকে বেশিরভাগই কোশ্চেনে আসে, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা এগুলোকে উপনদী। তুঙ্গভদ্রা হচ্ছে, মনে রাখবে, তুঙ্গভদ্রা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে? তারপরে মনে রাখবে ভীমা, ভীমা 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 হচ্ছে, মনে রাখবে, দীর্ঘতম। ভীমা হচ্ছে দীর্ঘতম, কৃষ্ণা নদী হচ্ছে, ঠিক আছে? তুঙ্গভদ্রা হচ্ছে বৃহত্তম, ভীমা হচ্ছে দীর্ঘতম। তারপর আছে কইনা, তারপর আছে মুসি, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? মুসি নদী কোন নদী? উপনদী কৃষ্ণা নদী, ঠিক আছে? তা ভীমা হচ্ছে দীর্ঘতম, তুঙ্গভদ্রা হচ্ছে বৃহত্তম। ওকে, বুঝতে পারলে? চলো, তারপর দেখো কাবেরী নদী। অপশন ডি আছে কাবেরী। কাবেরী উৎপত্তি না, মনে রাখবে, কাবেরী উৎপত্তি হচ্ছে কর্ণাটক। আর উৎপত্তি লিখছি না, বুঝে নেবে, কর্ণাটক, ঠিক আছে? তো এর কিছু উপনদী আমি লিখিয়ে দিচ্ছি উৎপত্তি, যদি অসুবিধা হয়। উপনদী, ঠিক আছে? উপনদী আছে, যেমন দেখো হেমবতী, ঠিক আছে? তারপরে অমরাবতী, তারপরে সিমসা ইত্যাদি ইত্যাদি। তো হেমবতী, অমরাবতীতে মনে রাখবে। অমরাবতী নদী কোন নদীর উপনদী? কাবেরী। এর সাথে সাথে মনে রাখবে যে শিব সমুদ্রম জলপ্রপাত, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছেন শিব সমুদ্রম জলপ্রপাত। শিব সমুদ্রম জলপ্রপাত এই নদীতে অবস্থিত। ঠিক আছে, কারণ এখান থেকে কোশ্চেন আসে, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে। তো যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি সেগুলো বলে দিলাম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তোমরা এখানে বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তো আরেকবার করে ভিডিওটা রিপিট করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। ওকে, আর প্রতিটা কোশ্চেনের অ্যান্সারই আমি এইভাবে করাবো, তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর বাকি যে ক্লাসগুলো আমি প্রতিটা ক্লাসেই এইভাবেই কোশ্চেন অ্যান্সার করাই। তো তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরের প্রশ্নে আসা যাক। যেমন দেখো কোশ্চেন নম্বর 5 কী বলছে? কোন বাঙালি সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? কোন বাঙালি সাহিত্যে প্রথম? এক সেকেন্ড। অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি সুভাষ মুখোপাধ্যায়, অপশান বি শম্ভু মিত্র, না অপশান ডি শঙ্কর কুরুপ। অ্যান্সার কী হবে তোমাদের? কোন বাঙালি সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? তো মনে রাখবে তোমাদের অ্যান্সার হবে এটা অপশান এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবারে দেখো এখানে আছে কোন বাঙালি সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। প্রশ্নটা যদি এইভাবে দেয় যে কোন কাব্যগ্রন্থের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে? তো মনে রাখবে কাব্যগ্রন্থটা হচ্ছে গণদেবতা। গণদেবতা সালটা কত মনে হবে? 1966, ঠিক আছে? গণদেবতা কাব্যগ্রন্থের জন্য আমি লিখে দিচ্ছি, কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে?
জ্ঞানপীঠ পুরস্কার পান। বুঝতে পারলে? এই গণদেবতা কাব্যগ্রন্থের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। তারপর দেখি এখানে সুভাষ মুখোপাধ্যায় অপশান আছে। তো সুভাষ মুখোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য? এটা মনে রাখবে, সুভাষ মুখোপাধ্যায় পদাতিক সালটা কত না 1991। আচ্ছা, পদাতিক কাব্যগ্রন্থের জন্য আর আমি লিখছি না, জ্ঞানপীঠ পুরস্কার বুঝতে পারবে তোমরা। তো সুভাষ মুখোপাধ্যায় মনে রাখবে পদাতিক কবিও বলা হয়, ঠিক আছে, পদাতিক কবিও বলা হয়। এই পদাতিক কাব্যগ্রন্থের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, ঠিক আছে, তাই একে পদাতিক কবিও বলা হয়। ওকে, তারপর দেখো এখানে অপশান আছে শম্ভু মিত্র, ঠিক আছে, শম্ভু মিত্র। তো শম্ভু মিত্র তো মনে রাখবে, এই শম্ভু মিত্র কিন্তু মানে নির্দিষ্ট কোনো কাব্যগ্রন্থের জন্য পায়নি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, নির্দিষ্ট কোনো কাব্যগ্রন্থের জন্য পায়নি, ঠিক আছে। তো মনে রাখবে এর উল্লেখযোগ্য কি একটা আছে, উল্লেখযোগ্য। তো উল্লেখযোগ্য কাব্য হলো বট পাকুড়ের ফেনা, ঠিক আছে, বট পাকুড়ের ফেনা, ঠিক আছে। তবে মানে বট পাকুড়ের ফেনা এটি লিখেছে শম্ভু মিত্র, কিন্তু এটার জন্য উনি পায়নি, উনি ছোট গল্প আর এসবের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। তাও দেখো এখানে শঙ্কর কুরুপ। তো মনে রাখবে শঙ্কর কুরুপ ইনি হচ্ছে প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। শঙ্কর কুরুপ হচ্ছে প্রথম ভারতীয়, বুঝতে পারলে? শঙ্কর কুরুপ হচ্ছে প্রথম ভারতীয়। কোন বইটির জন্য পাই? তো মনে রাখবে তার নাম হচ্ছে ওড্ডা কুজ্ঝাল। সালটা কত না, সালটা হচ্ছে 1965, ঠিক আছে। জ্ঞানপীঠ পুরস্কার পান কাব্য গ্রন্থের জন্য, ঠিক আছে। প্রথম ভারতীয়, বুঝতে পারলে? প্রথম বাঙালি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রথম ভারতীয় হচ্ছে শঙ্কর কুরুপ। এবার যদি বলে প্রথম মহিলা, আমি এখানে লিখে দিচ্ছি, প্রথম মহিলা, বাঙালি বলুক বা ভারতীয় বলুক একজনই, ঠিক আছে। তিনি প্রথম ভারতীয় হিসেবে এবং তিনি প্রথম বাঙালি মহিলা হিসেবে, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবং বাঙালি। আশাপূর্ণা দেবী, ঠিক আছে। কোন বইটির জন্য মনে রাখবে আশাপূর্ণা দেবী না প্রথম প্রতিশ্রুতি। সালটা কত না, সালটা হচ্ছে 1976। প্রথম মহিলা, ভারতীয় বলো বা বাঙালি বলো, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবেও আশাপূর্ণা দেবী, প্রথম বাঙালি হিসেবে আশাপূর্ণা দেবী। কোন বইটির জন্য? প্রথম প্রতিশ্রুতি। ওকে, কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান? 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক।
দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলে দেবে, কারতারপুর করিডোর ভারত ও কোন দেশের মধ্যে রয়েছে? কারতারপুর করিডোর, অপশান এ বাংলাদেশ, অপশান বি পাকিস্তান, অপশান সি চীন, না অপশান ডি মায়ানমার। তাহলে কারতারপুর করিডোর ভারত ও কোন দেশের মধ্যে রয়েছে? তো মনে হবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে এই কারতারপুর করিডোর রয়েছে। ঠিক আছে, এই কারতারপুর করিডোর মানে শিখদের, ঠিক আছে, আমি আর লিখছি না, শিখ, ঠিক আছে। তারপর দেখুন অপশান আছে বাংলাদেশ। তা ভারত ও বাংলাদেশের মধ্যে অনেকেই জানো, যারা জানো তারা জেনে নাও। ভারত ও বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর, ঠিক আছে, 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, পাকিস্তানের কারতারপুর করিডোর। তবে চীনের সাথে তো অ্যাকচুয়ালি করিডোর কোনো নেই, তো মনে রাখবে LAC, জানো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, আর মনে রাখবে চীনের সাথে যে ম্যাকমোহন লাইন, ঠিক আছে, ম্যাকমোহন লাইন এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীনের সাথে আছে। ম্যাকমোহন লাইন তাহলে ভারত ও কোন দেশের মধ্যে আছে? ভারত ও চীনের সাথে। ঠিক আছে, পাকিস্তানের সাথে কারতারপুর করিডোর, বাংলাদেশের সাথে 3 বিঘা করিডোর। ঠিক আছে, আর একটা মনে রাখবে এই যে মায়ানমারের সাথে সেরকম কোনো লাইন নেই, ঠিক আছে, লাইন বা করিডোর নেই। যদি আসে এই বাংলাদেশ, পাকিস্তান আর চীন থেকে আসবে কোশ্চেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তো কোশ্চেন নাম্বার 7 কী বলে দেখো, দাক্ষিণাত্যের রানী বলা হয়? অপশান এ অমৃতসর, অপশান বি পুনে, অপশান সি পুদুচেরি, না অপশান ডি থাঞ্জাভুর। তো দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? না মনে রাখবে দাক্ষিণাত্যের রানী বলা হয় অপশান বি পুনেকে। ওকে, দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। তারপর এখানে দেখো অপশানে আছে অমৃতসর, তো অমৃতসর নয়, তো মনে রাখবে বলে দিচ্ছি পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব। ঠিক আছে, অমৃতসর কিছু বলে সোনার শহর বলা হয়, মনে রাখবে। তো পাঞ্জাবকে বলা হয় ভারতের, কী বলা হয়, ভারতের শস্য ভাণ্ডার। পাঞ্জাবকে, পুনেকে দাক্ষিণাত্যের রানী। তারপর দেখুন অপশান আছে পুদুচেরি। ঠিক আছে, পুদুচেরি। তাহলে পুদুচেরিকে কী বলা হয়? না মনে রাখবে পুদুচেরিকে বলা হয় প্রাচ্যের প্যারিস। প্রাচ্যের, ঠিক আছে, প্রাচ্যের প্যারিস। পুদুচেরিকে বলা হয় প্রাচ্যের প্যারিস। ঠিক আছে, পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আর এখানে মনে রাখবে এই যে থাঞ্জাভুর, ঠিক আছে, তাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ঠিক আছে, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ঠিক আছে, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ঠিক আছে, আর ভারতের শস্য ভাণ্ডার পাঞ্জাব। বুঝতে পারলে? আর দাক্ষিণাত্যের রানী পুনে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে, স্পেনের মুদ্রার নাম কি? অপশান এ ইউরো, অপশান পেসো, অপশান সি ইয়েন, না অপশান ডি ডিনার। তো স্পেনের মুদ্রার নাম কি? মনে রাখবে স্পেনের মুদ্রার নাম হচ্ছে অপশান এ ইউরো। ঠিক আছে, তারপর অপশান আছে পেসো। তাহলে পেসো কোন দেশের মুদ্রা? মনে রাখবে পেসো হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। তারপর অপশান আছে ইয়েন। ইয়েন কোন দেশের মুদ্রা? মনে রাখবে ইয়েন হচ্ছে
জাপান, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তারপর দেখো অপশান আছে দিনার। তো দিনার কোন দেশের মুদ্রা? দিনার হচ্ছে কুয়েত। যেখান থেকে কোশ্চেন আসে, যে কুয়েত থেকে কোশ্চেন আসে, জাপান, আর্জেন্টিনা, স্পেন, যেখান থেকে কোশ্চেন আছে আমি সেই সব কোশ্চেনগুলো অপশান অ্যানালাইসিস করব। ওকে, বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 কী বলছে? ইপিজেড এর পূর্ণ রূপ কী বা ফুল নেম কী? অপশন এ এন্টারটেনমেন্ট প্লাস জোন, অপশন বি এক্সপোর্ট প্রসেসিং জোন, অপশন সি ইলেকট্রিক প্রমোটিং জোন, না অপশন ডি ইকোনমিক্যাল প্লাস জোন। তাহলে ইপিজেডের পূর্ণ নাম কি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে, দেখো এইখানে তো এক্সট্রা কোনো ইনফরমেশনের নেই। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10 কী বলছে? নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? অপশান এ ধান, অপশান বি ভুট্টো, অপশান বি তুলো, না অপশান ডি বার্লি। কোনটি খারিফ শস্য নয়? তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি বার্লি। বার্লি খারিফ শস্য নয়। বার্লি কী তাহলে? বার্লি হচ্ছে রবি শস্য, রবি শস্য, বুঝতে পারলে? আর তুলো, ভুট্টা, ধান হচ্ছে সব খারিফ শস্য। তো যেদিন আমি কোশ্চেনে খারিফ শস্য নিয়ে আলোচনা করব সেদিন আমি পুরো ডিটেলসে খারিফ শস্য এবং রবি শস্য ডিটেলস দেবো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিটি ক্লাসে এইভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করাই। ওকে, চলো আজকের মতো এখানেই।